বাজেটে ট্যাক্স কমানো হয় সেই বাজেটও বিরোধী দল মানে না। ট্যাক্স কমানোর বাজেটও মানছে না বিরোধী দল। কক্সবাজারের প্রধানমন্ত্রী দেশ অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ। দুর্নীতিকে জাতীয়করণের অভিযোগ জামায়াত আমিরের। জনগণকে রাজপথে ঠেলে না দেওয়ার আহ্বান 11 দলের। যে সরকার জনগণই মানে না সেই সরকার জনগণের সরকার হতে পারে না। অপহরণের নাটক সাজানো সেই শিবির নেতা ধর্ষণের আসামি। আত্মগোপনে থাকার তথ্য দিয়ে গ্রেফতার দেখালো পুলিশ। দিনভর আলোচনায় চট্টগ্রাম রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা। ক্রিকেটার নাঈমকে পুলিশি নির্যাতনে মামলা। শান্তি চুক্তির আলোচনার মধ্যে মার্কিন অভিযানের শঙ্কায় ইরান। ইউরেনিয়াম ভান্ডার সিল, প্রবেশপথে মাইন। শুভেচ্ছা স্টার নিউজ প্রাইমে, সঙ্গে আমি শান্তা শার্লিন। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জনমুখী বাজেট দেওয়ার পরও এর বিরোধিতা কেন, এমন প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে কক্সবাজারের এক পথসভায় একে দেশ অস্থিতিশীল করার চেষ্টা হিসেবেও অভিহিত করেন তিনি বলেন যে ভোটের দাগ শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে সরকার। অবিরাম ছুটে চলা সাগরের ঢেউ যেমন বারবার ছুঁয়ে যায় তীর, তেমনি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে জনগণের কাছে পৌঁছে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এবারের গন্তব্য বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজার, যেখানে নীল জলরাশির মতোই বিস্তৃত মানুষের প্রত্যাশা, আর দিগন্তের মতোই দীর্ঘ তাদের স্বপ্ন। 2 দশক পর প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে যেন নতুন করে জেগেছে সাগর পাড়ের এই জনপদ। যে প্রতিশ্রুতির কথা একসময় ছিল জনসভার মঞ্চে, তার অনেকগুলোই আজ বাস্তবতার দৃশ্যমান অধ্যায়। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের বুকে ইতিহাসের সাক্ষী হয়ে থাকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা পাতলি খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দেশের জনগণকে সমৃদ্ধি ও স্বস্তি দেয়াই যে সরকারের লক্ষ্য, তা প্রস্তাবিত বাজেটে প্রমাণ হয়েছে বললেন তারেক রহমান। প্রতিবার বাজেটের সময় নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য পরের দিনই বৃদ্ধি পায়। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, এইবার বাজেট দেওয়ার পরে এখন পর্যন্ত কোনো জিনিসের দাম বৃদ্ধি পায়নি। কারণ চাল, ডাল, তেল, নুন সব প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে তার উপরে যে সকল ট্যাক্স ছিল, বর্তমান সরকার এই 2 দিন আগের বাজেটে 60টি পণ্যের উপর থেকে ট্যাক্স তুলে নিয়েছে, যাতে করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম না বাড়ে। প্রিয় ভাই বোনেরা, এই বাজেটের বিরোধিতা যারা করছেন তাদের উদ্দেশ্য ভালো নয় বললেন প্রধানমন্ত্রী। যেই বাজেটে ট্যাক্স কমানো হয় সেই বাজেটও বিরোধী দল মানে না। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। একদিকে ইতিহাসের উত্তরাধিকার, অন্যদিকে আগামীর প্রতিশ্রুতি, দুয়ের মেলবন্ধনে কক্সবাজারে যেন লেখা হলো উন্নয়নের নতুন এক অধ্যায়। প্রকৃতির বৈরিতার পর এক চিলতে রোদ, তাতে খুশি সমুদ্র জনপদের মানুষেরা, আর তাকে আরও বেশি বাড়িয়ে তুলেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর। আমরা যেখানে রয়েছি এই পাতালি খালের ঠিক পাশেই রয়েছে বঙ্গোপসাগর। প্রতিদিনই এই সাগরে সূর্য যখন একটু একটু করে হারিয়ে যায়, তখনও থাকে কিছু স্বপ্ন, কিছু প্রতিশ্রুতি। কক্সবাজারের এই বালুকা বেলায়ও আজ প্রধানমন্ত্রী রেখে গেলেন মানুষের উন্নয়ন আর বদলে যাওয়ার নতুন এক অঙ্গীকার। বালুকা বেলার এই পদচিহ্ন হয়তো সাগরের ঢেউয়ে মুছে যাবে বারবার, কিন্তু মানুষের মনে জাগানো যে প্রতিশ্রুতি, আস্থা আর স্বপ্ন প্রধানমন্ত্রী রেখে গেলেন, তা হয়ে থাকবে অমলিন। পরে ডুলাহাজরা সাফারি পার্কে গাছের চারা রোপণের মধ্য দিয়ে পরিবেশ বান্ধব বাংলাদেশ গড়ার আরেক অধ্যায় শুরু করেন প্রধানমন্ত্রী।
উন্নয়নের মানচিত্রে শুধু ইট পাথর নয়, একটি সমৃদ্ধ জাতি গড়তে প্রকৃতির সবুজকেও ফিরিয়ে আনার তাগিদ দেন প্রধানমন্ত্রী। আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনার সন্তান যেন একটি সুন্দর পরিবেশে বুক ভরে শ্বাস নিতে পারে, সেই বিষয়টি মাথায় রেখে এই চিন্তা থেকে আজকে থেকে প্রত্যেকে দয়া করে যার যেখানে পক্ষে সম্ভব সেখানে একটি করে বৃক্ষের চারা রোপণ করবেন। সাগরের ঢেউ বারবার ফিরে আসে তীরে, প্রতিবারই যেন নতুন কোনো গল্প নিয়ে। কক্সবাজার সফরেও প্রধানমন্ত্রী তারেক রহমান শোনালেন তেমনই এক গল্প, প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের, স্বপ্ন থেকে অর্জনের, আর উন্নয়নকে মানুষের ঘরে পৌঁছে দেওয়ার গল্প। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, কক্সবাজার। কক্সবাজারে সফরের দিনভরে ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী জাকারিয়া আহমেদ। জাকারিয়া, আপনাকে দেখতে পাচ্ছি। এই সন্ধ্যায় তারেক রহমানের কি কর্মসূচি রয়েছে সেখানে, আর কখন তিনি ঢাকা ফিরবেন প্রধানমন্ত্রী? জাকারিয়া, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? আমরা এই মুহূর্তে রয়েছি চকরিয়া বাস স্ট্যান্ড মাঠে, যে সভা বা জনসভা আয়োজন করা হয়েছে, আমরা ঠিক সেই মাঠে রয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি পেকোয়া থেকে রওনা হয়েছেন, আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি। তিনি হয়তো আর কিছুক্ষণের মধ্যে এই জনসভায় এসে উপস্থিত হবেন এবং এই কক্সবাজারবাসীর সামনে তার যে প্রতিশ্রুতি, তার যে নির্দেশনা, সেটি তিনি দেবেন। আজ একদিনের সফরে তিনি এসেছিলেন, সারাদিন তিনি কক্সবাজারের বিভিন্ন প্রান্তে ছুটে গিয়েছেন। খাল খনন থেকে শুরু করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন তিনি করেছেন। তিনি শহীদ ওয়াসিমের বাড়িতে গিয়েছেন, তার স্বজনদের সঙ্গে দেখা করেছেন। নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড তিনি এখানে উদ্বোধন করেছেন এবং এখন তিনি এই চকরিয়ার পৌরসভার উদ্যোগে এবং চকরিয়া উপজেলার উদ্যোগে যে জনসভা, সেই জনসভায় তিনি যোগ দেবেন এবং এই এলাকাবাসীর প্রতি তার যে নির্দেশনা সেটি তিনি তুলে দেবেন। তিনি আজকে সারাদিন ব্যাপী যে বার্তা দিয়েছেন কক্সবাজারবাসীর মানুষের উদ্দেশ্যে, তার একটি বলা যায় আমরা যেটি সারাদিন এই তার নিউজ কাভারেজের মধ্য দিয়ে যেটি স্পষ্ট হয়েছে যে এই কক্সবাজার বঙ্গোপসাগরের কোল ঘেঁষে গড়ে উঠেছে। সমুদ্রের ঢেউয়ে জেগে ওঠে কক্সবাজার প্রতিদিন, এবং সমুদ্রের ঢেউ যেমন প্রতিদিন একটি করে নতুন গল্প নিয়ে আসে, ঠিক তেমনি প্রধানমন্ত্রীও তার বদলে যাওয়ার গল্প নিয়ে বাংলাদেশের গ্রাম থেকে গ্রামান্তরে, এক প্রান্ত থেকে আর এক প্রান্তে তিনি ছুটে চলেছেন এবং বাংলাদেশের মানুষকে তিনি যে বার্তা কিংবা যে প্রত্যয় দিয়েছেন, যে আস্থার জন্ম দিয়েছেন, সেই আস্থার উপরে ভিত্তি করে আগামীর বাংলাদেশ বিনির্মাণের সেই স্বপ্নের বাস্তবায়নও তিনি করে যাচ্ছেন একই সঙ্গে। এবং সেই কারণেই আজকে সারাদিনের যে বৈরী আবহাওয়া ছিল, সকালে আমরা আমাদের দর্শকদেরকেও সেটি দেখিয়েছি, সেই বৈরী আবহাওয়া উপেক্ষা করেই তিনি এই কক্সবাজারে এসেছিলেন। তার একটিই কারণ, তিনি বলেছেন বাংলাদেশের জনগণের উন্নয়ন, একটি সমৃদ্ধ মানবিক বাংলাদেশ বিনির্মাণই সরকারের লক্ষ্য, এবং সেই লক্ষ্যে এগিয়ে চলেছে বাংলাদেশ সরকার। এবং তারই লক্ষ্যে আজকে তিনি কিছুক্ষণের মধ্যেই এই চকরিয়ার এই বাসস্ট্যান্ড মাঠে আসবেন, এই জনসভায় এসে তার বক্তব্য তুলে ধরবেন। আমরা আবার এই মাঠে চলে আসবো। এখন চলে যাচ্ছি ঢাকা স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে আমাকে যুক্ত হবার জন্য। জাকারিয়া আহমেদ যুক্ত হয়েছিলেন কক্সবাজার থেকে আমাদের সাথে, সেখানকার খবরাখবর জানাতে যুক্ত হয়েছিলেন তিনি। যাচ্ছি পরের খবরে। সরকার দুর্নীতিকে জাতীয়করণ করছে বলে অভিযোগ করেছেন জামাতের আমির শফিকুর রহমান। বাজেটের সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই বলেও মনে করেন তিনি। শনিবার বিকেলে চট্টগ্রামে গণরায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা সহ বিভিন্ন দাবিতে 11 দলীয় জোটের সমাবেশে বক্তব্য রাখেন নেতারা। দুপুর থেকেই মিছিল নিয়ে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে জড়ো হতে থাকেন 11 দলীয় জোটের নেতাকর্মীরা। কানায় কানায় পূর্ণ সমাবেশ স্থল মুখর হয়ে ওঠে নানা স্লোগানে। সমাবেশে বক্তারা চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, নির্বাচন সহ বিভিন্ন জাতীয় ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরেন। 11 দলীয় জোটের থেকে তো আপনি সব সময় বিভিন্নভাবে সহযোগিতা পাচ্ছেন। আমরা তো আপনার বিরুদ্ধে না, কিন্তু আপনার সাথে যারা বিদেশে দালাল আছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। আমরা চেয়েছিলাম আপনার বাজেটের প্রশংসা করতে, কিন্তু আপনি দুর্নীতির রাস্তা বন্ধ করেন নাই।
লুটপাটের রাস্তা বন্ধ করেন নাই, ব্যাংক দখল বন্ধ করেন নাই। ফলে আমরা জানি না এই বাজেটের কত টাকা জনগণের উন্নয়নে ব্যয় হবে, কত টাকা আপনার দলের নেতা কর্মীর পকেটে যাবে। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির অভিযোগ করেন বর্তমান সরকার দুর্নীতিকে জাতীয়করণ করছে। দুর্নীতি এবং চাঁদাবাজির বিরুদ্ধে কথা বললে কারো যদি মন খারাপ হয়, আমাদের করার কিছুই নাই, বলে যাচ্ছি, বলেই যাব। এবং শুধু বলার মধ্যেই আমরা ক্ষান্ত হব না, আমরা জনগণকে সাথে নিয়ে গণপ্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। বাজেটে জনগণের অর্থনীতির উন্নয়ন ঘটবে না বলেও মন্তব্য করেন নেতারা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। অপহৃত হননি, আত্মগোপনে ছিলেন কুমিল্লায় ছাত্র শিবির নেতা জিসান মিয়া। বিয়ের চাপ এড়াতে তিনি এই কাণ্ড ঘটিয়েছেন বলে ব্রিফিংয়ে জানিয়েছে পুলিশ। ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। জিসানকে সংগঠন থেকে বহিষ্কার করেছে ছাত্র শিবির। ছাত্র শিবির নেতা জিসান মিয়া গেল 11 জুন রাতে তিনি নিখোঁজ হয়েছেন জানিয়ে কুমিল্লার দাউদকান্দি থানায় জিডি করেন তার চাচাতো ভাই। পরদিন রাতে লাকসাম রেলওয়ে জংশন এলাকা থেকে জিসানকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় বলে দাবি করে তার পরিবার। ভর্তি করা হয় হাসপাতালে। এই ঘটনায় তদন্তে নামে পুলিশ। দুপুরে করা হয় ব্রিফিং। বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের দাবি, বিয়ে এড়াতে আত্মগোপনে যান শিবির নেতা। ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় জিসান সহ 4 জনকে আসামি করে মামলা করা হয়েছে। এখন পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত 20/5/2026 তারিখে দাউদকান্দি থানাধীন জিসান, যিনি নিখোঁজ ছিলেন, তার ভাড়ার বাসায় ভিকটিম মেয়েটিকে জিসান মিয়া ধর্ষণ করে। এক পর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা বা প্রেগনেন্ট হয়ে যায় কনসেপ্ট করে। এরপরে জিসান মিয়া প্রধান মেয়েটিকে জোরপূর্বক বাচ্চা নষ্ট করার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয় সম্পাদক জিসান মিয়া, একই সাথে কুমিল্লা জেলা পশ্চিমের সাবেক সভাপতি তিনি। জিসানকে বহিষ্কার করেছে ছাত্র শিবির। তার সাথে কথা বলার সুযোগ না হওয়ায় আমরা আসলে ছাত্র শিবিরের পক্ষ থেকে স্পষ্ট আমাদের স্ট্যান্ডটা আমরা জানাতে পারছি না। তবে আমাদের বক্তব্য হচ্ছে এটা, যদি কেউ অন্যায়ের সাথে জড়িত থাকে, ছাত্র শিবির তার যে জায়গা আছে, তার যে স্বাস্থ্যমূলক ব্যবস্থা আছে, অবশ্যই সেটা ব্যবস্থা গ্রহণ করবে। হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেই জিসানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। বেপরোয়া কর্মকাণ্ডে আবারও আলোচনায় চট্টগ্রামের পুলিশ। এবার জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্থা এবং মারধরের অভিযোগ। এই ঘটনায় 3 জনকে অভিযুক্ত করে মামলা করেছে পরিবার। তীব্র নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি দাবি করেছে কোয়াপ সহ ক্রিকেট প্রেমীরা। সিএমপি বলছে এরই মধ্যে 2 পুলিশ সদস্যকে প্রত্যাহার এবং অভিযুক্ত 1 জনকে আটক করা হয়েছে। ঢাকা থেকে প্রিমিয়ার লিগ শেষ করে নিজ শহর চট্টগ্রামে ফিরছিলেন জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান। কিন্তু ঘরের মাঠেই এই ক্রিকেটারকে পড়তে হলো চরম হেনস্থা আর নির্মমতার মুখে। শুক্রবার রাত 11:30 চট্টগ্রাম নগরীর লালখান বাজার ফ্লাইওভারের মুখে নাঈম হাসানের সিএনজি থামায় পুলিশ ও সাদা পোশাকের কয়েকজন ব্যক্তি। ক্রিকেটার পরিচয় দেওয়ার পরও কোনো কথা না শুনে তাকে জোরপূর্বক গাড়িতে তোলা হয়। নাঈম হাসানের অভিযোগ, পাইপ ও লাঠি দিয়ে নির্মমভাবে আঘাত করা হয় তাকে। এছাড়াও পরিচয় দেওয়ার পরও গলা চেপে ধরার অভিযোগও করেন তিনি। উনি যদি আমাকে বলতো আমি চেক করতে দিতাম, উনি চেক করে নাই। ওখানে উনি আমাকে সিএনজি থেকে আমি নামছিলাম, পরে আমাকে বলছে সিএনজিতে উঠো, আমি হচ্ছে চলে যাওয়ার জন্য উঠতে বলছে। আমি উঠার সাথে সাথে ঢুকে আমাকে গলা চিপে ধরবে, ওটা আমি জানতাম না। তখন আমি খুব ভয় পেয়ে গেছি। ওরা আমার ওখানে ব্যাগও চেক করে নাই, কিছু চেক করে নাই, ব্যাগগুলো নিয়ে আসছে থানায়। তখন ওসি আমাকে বলতেছিল, আমি ওনাকে পরিচয় দিছি। পরিচয় দেওয়ার পর উনি আমাকে বলতেছে চোখ নিচে নামাই কথা বল। এটা বলছে, সাথে সাথে ওনার মোবাইলে একটা কল আসছে। কল আসার পরে যখন কথা হয়েছে, এরপর বলতেছে ভাই আপনি বসেন। তখন ওরা সুর চেঞ্জ, ফার্স্টে কিন্তু অন্যরকম ছিল। আরেকটা জিনিস হলো ব্যাগ চেকটা, ওরা ব্যাগ চেক করতে বলে নাই, ব্যাগগুলো ওখানে ছিল সারা রাত, আমিও ওখানে ছিলাম। আমি আসার আগে প্রত্যেকটা জিনিস, আমার গ্লাভস, ব্যাট, হেলমেট, সব জিনিস, কাপড় চোপড় একটা একটা করে, একটা পিন থাকলে ব্যাগে সবগুলো বের করে ওদের সামনে দেখাইছি। তারপরে আমি ব্যাগটা নিয়ে বাসায় আসছি, যাতে বলতে না পারে যে আমার ব্যাগটা চেক করা হয়নি।
জাতীয় দলের ক্রিকেটারের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর এমন আচরণে ক্ষুব্ধ ক্রিকেট মহল। ঘটনার পরপরই তৎপরতা দেখায় বিসিবি। প্রশাসন ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে কথা বলে সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্রিকেটারদের সংগঠন কোয়াব। এই ঘটনায় 2 পুলিশ সদস্য সহ 3 জনকে অভিযুক্ত করে নগরীর খুলশী থানায় মামলা করেছে নাইম হাসানের পরিবার। আমরা এখন চাইছি যে এদের এই ঘটনা কেন ঘটালো, এটা প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হোক, তাদেরকে রিমান্ডে এনে 12টা 21 এবং আপনার পুলিশের গাড়ি ছিল, পুলিশের গাড়িতে না তুলে ওকে সিএনজিতে তোলার কারণ কি? যারা এই কাজটা করেছে, যে 3-4 জন যে এই কাজটা করেছে, আমরা কবের পক্ষ থেকে চাই হচ্ছে যেন ওরা জনসম্মুখে এসে সবার কাছে মাফ। এই ঘটনায় নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসনও। এরই মধ্যে অভিযুক্ত 2 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। আটক করা হয়েছে অভিযুক্ত একজনকে। আমরা কারো পক্ষ নিয়ে কখনো পুলিশের সদস্যদের পক্ষ নিয়ে আমরা তদন্ত কমিটি করি না, নিরপেক্ষ তদন্ত কমিটি করা হয় এবং অলরেডি সাসপেন্ড করা হয়েছে এই ঘটনার প্রেক্ষিতে। এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ক্রিকেট প্রেমীদের। নাইম হাসানের সাথে পুলিশের এমন আচরণ ক্ষোভ ছড়িয়েছে সারা দেশে। বিসিবি থেকে নাইম হাসানের পরিবার সবাই চায় এর দৃষ্টান্তমূলক শাস্তি। তবে বড় প্রশ্ন, আসন্ন জিম্বাবুয়ে সিরিজে নিজের শতভাগ দিতে পারবেন তো এই ক্রিকেটার? যদি না দিতে পারেন, সেই দায় কি নেবে সংশ্লিষ্টরা? প্রশ্নটা তোলা রইল। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। এদিকে নাইমের ওপর পুলিশি নির্যাতনের দ্রুত বিচার চেয়েছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মিঠুন। এক সংবাদ সম্মেলনে এই ঘটনায় উদ্বেগ জানিয়ে নাইমকে সর্বোচ্চ সহযোগিতার ঘোষণাও দেন তিনি। ও ক্রিকেটার, তার আগের পরিচয় ও একজন মানুষ, সাধারণ মানুষ। তো আমি মনে করি আমি ওর সাথে কথা বলে যতটুকু বুঝেছি যে ওর শারীরিক থেকে মানসিকভাবে ও বেশি ভেঙে পড়েছে। আর এটা খুবই স্বাভাবিক। সমাজে যখন ও মাথা উঁচু করে জীবনযাপন করে, একজন ক্রিকেটার কিন্তু সমাজের অহংকার, বা ও যে এলাকায় থাকে সবাই তাকে নিয়ে গর্ব করে। তো এরকম সিচুয়েশনে একজনের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে গেলে কিন্তু তার জন্য জিনিসটা মানিয়ে নেওয়া অনেক কঠিন। আমরা জানি ক্রিকেটারদের বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ ভালোবাসে। তাদেরকে যখন পরিচয় পাওয়ার পরেও তাদেরকে অ্যাটাক করে, তো জিনিসটা অবশ্যই আমার মনে হয় যে এর পেছনে কিছু থাকতে পারে। এই জিনিসটা আমার মনে হয় সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে জিনিসটা ঘাটিয়ে দেখা উচিত। সীমান্তে বিজিবির কঠোর নজরদারির পরও থেমে নেই বিএসএফ এর পুশিং চেষ্টা। কুষ্টিয়ার প্রাগপুর সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করা 12 জন আটকে আছে শূন্য রেখায়। এরই মাঝে চাঁপাইনবাবগঞ্জে পুশিনের চেষ্টা করা হয়েছে আরও 15 জনকে। এপারে কুষ্টিয়ার প্রাগপুর, মাঝখানে মাথাভাঙ্গা নদী আর ওপারে ভারতের শিকারপুর। এই সীমান্ত দিয়েই শুক্রবার ভোরে নারী শিশু সহ 12 জনকে অবৈধভাবে পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিজিবির বাধায় আটকে গিয়ে তারা অবস্থান করছেন শূন্যরেখার একটি পাটক্ষেতে। রোদ বৃষ্টির মাঝেই 36 ঘন্টা কেটে গেলেও নির্ধারিত হয়নি ভুক্তভোগীদের ভাগ্য। ওনারা তো চরম করুণে আছে, কেননা যে ছোট বাচ্চা 1 বছর 2 মাস, হয়তো 2 বছর, 2.5 বছর, 5 বছর, এটা তো আছে। ওটা তো বাচ্চাদের কি হয় জানেন, খাওয়া নাই দেওয়া নাই, এগুলো কোন ধরনের ওদের পরিবেশ যে পার্কে দেয় মানুষকে। এগুলা করা ঠিক না, এগুলা মানুষের কষ্ট দেওয়া, মানুষের যে বাচ্চা ছেলেপিলে পার করছে এগুলা মানুষের খুব কষ্ট। এগুলা মানে একটা চরম একটা অন্যায়। দফায় দফায় চিঠি চালাচালির পর পতাকা বৈঠক করেছে বিজেপি ও বিএসএফ। সিদ্ধান্ত হয়েছে নাগরিকত্ব যাচাইয়ের। তারা ভারতীয় নাগরিক হলে ফিরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছে বিএসএফ। তাদের বিষয় তারা আছে, তারা যেখানে থেকে আমরা হোল্ড করেছি ওখানেই আছে। আমরা বলছি যে আমরা কোনোভাবে অবৈধ অনুপ্রবেশ, পুশিং, এটা কোনোভাবে অ্যাকসেপ্ট করব না। সেই হিসাবে আমরা আমাদের অবস্থানে অনড় আছি। এদিকে চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত দিয়ে নদীপথে 5 শিশুসহ 15 জনকে অবৈধভাবে পুশ ইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে ব্যর্থ হয়েছে সে চেষ্টা। সীমান্তে সার্বক্ষণিক নজরদারি ও টহল অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি। হাসিবুর রহমান, স্টার নিউজ। আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের পর সবচেয়ে বেশি বিপাকে চিকিৎসাধীন রোগী স্বজনরা। ঘোষণার 2 দিনেও সরানো যায়নি রোগীদের। সংকটাপন্নদের স্বজনরা বলছেন বেঁধে দেওয়া 72 ঘন্টায় হাসপাতাল ছাড়া অসম্ভব। পাশাপাশি দায়ীদের শাস্তি নিশ্চিত করে প্রতিষ্ঠানটি চালু রাখার দাবি তাদের।
ডায়ালিসিস এখানে করতাম, এখন তো বাবা করাইতে পারি না, আপনারা সব করেন বাবা, আমি জানি না। ৬৮ বয়সী কাজল বানু গত ২ বছর ধরে সন্তান দিলুর কিডনি ডায়ালাইসিস করাচ্ছেন আদ্দিন হাসপাতালে। হঠাৎ নবজাতক মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল হওয়ায় তিনি পড়েছেন বিপাকে। অবস্থা খারাপ, কাঁপায়। কালকে আইছিল তো এই জায়গায়, রাত্রে 10টা পর্যন্ত থাকিয়ে গেছে। তার মতো আরও অনেক রোগীকে বসে থাকতে দেখা যায় হাসপাতালের গেটে, যাদের অনেকে এসেছেন সন্তানের জরুরি চিকিৎসা সহ নানা কাজে। রোগী ও রোগীর স্বজনরা বলছেন, হাসপাতাল চালু রেখেই দায়ীদের শাস্তি ও হাসপাতালের প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম চালানো যেত। এটা যে ডিপার্টমেন্ট আছে, আপনার সেই ডিপার্টমেন্ট মানুষ যার কারণে আছে তারা শাস্তি দেন, তাই বলে আমাদের শাস্তি দিয়েন না। জরিমানা ব্যবস্থা আছে, বিভিন্ন সমস্যা ওইটা ফাউন্ড আউট করে ওইটা করবে, কিন্তু একদম লাইসেন্স বাতিল, তাহলে আমরা হয়রানি হচ্ছি না। এখন যদি আমি এসে এখানে ওটি করতে না পারতাম, আমি কোথায় যেতাম এই মুহূর্তে? ফরিদপুর থেকে আসছে, আজকে 14 দিন হয়ে যায়নি, মোটামুটি আমার 22-13 দিনই ছিল, তারপরে মনে হয় লাইফ সাপ উঠেছে। শুক্রবার বিকেল পর্যন্ত 173 জন রোগী হাসপাতাল ছেড়েছেন। 243 জন রোগী এখনও ভর্তি। তাদের মধ্যে এনআইসিইউতে 50টি নবজাতক, আইসিইউতে 13 জন এবং সিসিইউতে 6 জন রোগী ভর্তি রয়েছেন। রোববারের মধ্যে আপিল করার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ, তবে এ নিয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হয়নি তারা। ওই বিষয়ে আমি জানি না। গত 27 মে শিশু মৃত্যুর ঘটনায় আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করে সরকার, তবে আগামী 30 দিনের মধ্যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। বৈশ্বিক বিনিয়োগের জন্য দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় বাংলাদেশ। এজন্য প্রতিযোগিতামূলক, নিরপেক্ষ এবং স্থিতিশীল পরিবেশ তৈরিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। একই অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, অর্থনৈতিক সাম্য ন্যায্যতা নিশ্চিতেই সরকারের লক্ষ্য। রাজধানীতে অর্থনৈতিক কূটনীতি সম্মেলনে এসব কথা জানান তারা। বাণিজ্য, প্রবৃদ্ধি ও বৈশ্বিক অর্থনৈতিক কূটনীতির নতুন রোডম্যাপ খুঁজতে শীর্ষ নীতি নির্ধারক, ব্যবসায়ী, কূটনৈতিক মিশন সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হল অর্থনীতি কূটনীতি সম্মেলন। শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এই সম্মেলনের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মন্ত্রী বলেন, অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে সরকার সংস্কার ও উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করছে। We need to convert his vision into concrete actions as it comes to our work on economic and trade diplomacy. Distinguished guests, to begin with, we fully recognize that economic resilience needs to be built on firm grounds. Therefore, our immediate priority is to restore full confidence and trust. We want to assure our citizens, our local business community, and our international partners that Bangladesh is stable, predictable, and open for business. স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশকে নিরাপদ ও স্থিতিশীল রাখার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। Small farmholds and small businesses are not left behind but are developed and elevated to the true engines of growth and resilience. We must remember that we have inherited a Bangladesh which has been devastated by the fascist regime in the past. অর্থমন্ত্রী বলেন, বৈশ্বিক অর্থনৈতিক কাঠামোর পরিবর্তনের সঙ্গে সঙ্গে অর্থায়নের ধরনও বদলেছে। বিশেষ করে বহুপাক্ষিক সংস্থাগুলোর ঋণের খরচ বেড়েছে। Our tax GDP is at a very low end. Hence the public finance architecture needs to have a relook, a fresh look. অর্থমন্ত্রী আরো বলেন, কর জিডিপি অনুপাত এখনো অনেক নিম্ন পর্যায়ে রয়েছে, ফলে সরকারি অর্থায়ন কাঠামোকে নতুনভাবে মূল্যায়ন ও পুনর্বিবেচনা করা প্রয়োজন বলেও মত তার। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা। দেখছেন স্টার নিউজ প্রাইম, ফিরছি একটু পরে। আপনারা দেখছেন স্টার নিউজ প্রাইম। বিগত সরকারের সময়ে কল্যাণ ট্রাস্ট এবং উৎসব ভাতার তহবিল থেকে 7,000 কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন, যে কারণে 2022 সালের পর অবসরপ্রাপ্ত শিক্ষকরা প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেন তিনি। বিকেলে নারায়ণগঞ্জের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব বলেন শিক্ষামন্ত্রী। বর্তমান সরকার প্রায় 65,000 শিক্ষককে চলতি বছরের জুলাই মাস থেকে অর্থ প্রদান শুরু করবে বলেও জানান তিনি। পর্যায়ক্রমে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সকল বকেয়া অর্থ
পরিশোধ এবং উৎসব ভাতা শতভাগে উন্নীত করার আশ্বাস দেন শিক্ষামন্ত্রী। এর আগে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে 4 তলা বিশিষ্ট বিশ্বেশ্বর পোদ্দার ভবনের উদ্বোধন করেন তিনি। এবার বাজেট 2026-27 খবর। দ্রব্যমূল্য সহনীয় রাখতে নিত্যপণ্যের ওপর বাজেটে কর কমানোর ঘোষণা আসলেও এর কোনো প্রভাব পড়েনি বাজারে। অধিকাংশ পণ্যই বিক্রি হচ্ছে আগের দামে। বিশেষ করে চালে কর কমলেও ঈদের আগের দামই এখনও স্থিতিশীল। বিক্রেতারা বলছেন নতুন কর বাস্তবায়ন হলে তবেই কমবে পণ্যের দাম, তবে বাজার সিন্ডিকেট না ভাঙলে মিলবে না সুবিধা, এমনটাই বলছেন ক্রেতারা। বাজেট ঘোষণার পরপরই বাজারে নিত্যপণ্যের দাম বাড়ার সংস্কৃতি থাকলেও এবারের চিত্র ভিন্ন, কারণ অর্থমন্ত্রী 60টি নিত্যপণ্যের উপর ব্যবসায়ী পর্যায়ে উৎসেকর কমানোর প্রস্তাব করেছেন। তবে অন্যান্য সময় কর বাড়ানোর প্রস্তাবের সঙ্গে সঙ্গে বাজারে পণ্যের দাম বাড়লেও এবার কমানোর ঘোষণায় এখনও কোনো প্রভাব পড়েনি বাজারে। আমাদের চাহিদা অনুযায়ী কমে নাই। যে আজকে মুরগির বাজার অনেক দাম, তরকারির বাজারও দেখলাম গত 15 দিনের সাথে এখন একটু বেড়ে গেছে। এটা বাজেট পেশ হইব, কম রেটের মাল ডিলারে ঢুকবে, তারপর দোকানদার কাছে ঢুকবে, এরপরে কাস্টমারও পাইবে। বাজেট কমার লগে লগে তো আর কাস্টমারও কম পাইতেছে না, দোকানদারও কম পাইতেছে না। বাজারে আসা ক্রেতারা বলছেন আগে থেকেই উচ্চ মূল্য হয়ে থাকা পণ্যের ক্ষেত্রে কর কমিয়ে খুব একটা সুফল মিলবে না। এজন্য দরকার বাজার মনিটরিং ও অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেয়া। যেটা ধরেন ন্যাচারালি বাড়বে সেটা ঠিক আছে, বাট কিছু জিনিস আছে যে আপনার মনে হয় যে আপনার কন্ট্রোল করলেই দামগুলো আরও বেটার আপনার হাতের নাগালের ভিতরে থাকবে, ওই জিনিসটাই আর কি মনে হয় যে একটু নজরদারিতে রাখা উচিত। সরকার বাজেট ঘোষণার পর কমাইছে ভালো কথা, কিন্তু বাজেট ঘোষণা হওয়ার আগে যে অনেকগুলো দাম বাড়াইছে এরা কোন অথরিটিতে বাড়াইছে। কিন্তু মার্কেট নিয়ন্ত্রণ করবে কি? মার্কেটটা তো নিয়ন্ত্রণ করতে হবে। এখানে যে সিন্ডিকেটটা চলতেছে সিন্ডিকেটটা দমন করতে হবে। আমাদের খাদ্য তালিকায় সবচেয়ে বেশি অংশ জুড়ে থাকে চাল। এর উৎসে কর কমানো হলেও কোরবানির ঈদের পর চালের বাজারে বাড়তি দাম এখনও অপরিবর্তিত আছে। ঈদের পরে বাজারে এক বস্তা চাউলে মনে করেন সিদ্ধ চাল বাড়ছে 150-200 টাকা, পলাশ চাল বাড়ছে আপনার এক বস্তা চাইলে 600-700 টাকা। ঈদের আগে তো চালের দাম কম ছিল, ঈদের পরে হঠাৎ করে বাইরে গেছে। যেমন এখানে কোনো সিন্ডিকেট নাই, নতুন সরকারও আইছে, ঠিক আছে। কারণ বাজারে যেটা ফাঁস করছে এটা আইতে আরো একটু সময় লাগবে। এদিকে সিগারেটের উপর কর বাড়ানোর ঘোষণার পর বাজারে সরবরাহ ঘাটতির পাশাপাশি দামও বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা। নতুন বাজেটের বিভিন্ন কর প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছেন বিভিন্ন পর্যায়ের নাগরিকরা। তরুণ তরুণীরাও জানাচ্ছেন তাদের সন্তুষ্টির কথা। যদিও অর্থমন্ত্রীর প্রস্তাবিত সুফল জনগণ পর্যন্ত আসবে কিনা তা নিয়ে আছে সন্দেহ এবং সংশয়। তাই তো সরকারকে বাজেট কার্যকরের উপর নজর দেওয়ার পরামর্শ তাদের। আফরোজা লামিয়ার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। 3 সন্তানের বাবা ও বেসরকারি চাকরিজীবী মনিরুজ্জামান সংসার খরচের পাশাপাশি এখন চিন্তার ভাঁজ ফেলেছে করচাপের শঙ্কা। আমার আয় যদি 30,000 হয়, বর্তমানে আমি মনে করি আমার ব্যয় হচ্ছে 32,000 টাকা। আমার মনে হয় এরকম ভাবে আয়কর দিবে চাকরিজীবীরা, এটা না করাই ভালো। এদিকে খুচরা ব্যবসায়ীদের মুখেও কিছুটা অসন্তুষ্টি। তাদের ক্ষেত্রে সরবরাহ পর্যায়ে প্রতি 1000 টাকার বিপরীতে 2 টাকা কর বসানোর প্রস্তাব এসেছে। আয়কর দিতে হলে আগে আমাকে ইনকাম করতে হবে, ইনকাম করার পরে সরকারকে আয়কর দিতে হবে, কিন্তু যে ইনকাম হচ্ছে সেটাকে আয়কর দেওয়ার মতো ইনকাম এখন সাধারণ মানুষের হচ্ছে না। ঋণ করে ব্যাংকের তার লোন নিয়ে ব্যবসা করে কোনো রকম জীবন বাঁচানোর লাই, তো ব্যবসায়ীদের এই টাকা ইনভেস্ট করে বছর শেষে ওই টাকা ইনকাম হয় না, থাকে না, আরও ঋণই থাকে বছর শেষে। তবে স্বস্তির খবর হচ্ছে 7 ধরনের নিত্যপণ্যে উৎসে কর কমবে। যদিও সরকারের নজরদারি ছাড়া ব্যবসায়ী পর্যায়ের এই কর ছাড়ের সুবিধা মিলবে না বলে মনে করেন ভোক্তারা। কৃষক পাচ্ছে 10 টাকা কেজি বলা হয় একটা লাউয়ের দাম, আর এখানে আমি কিনছি 100 টাকা একটা লাউ। অতএব মাঝে যে মধ্যস্বত্বভোগী, এই জায়গাটাতে আমাদের নিয়ন্ত্রণ ব্যবস্থার একটা প্রয়োজন রয়েছে। যেটা কমার কথা সেটা জানে কমে, সেটা কমছে কিনা সেই মনিটরিংটা, সেই ফলো আপটা কিন্তু বাজারে প্রয়োজনীয়, সেটা প্রয়োজন। সেটা না করাতে হয়ে থাকলে আমাদের কাছে বাজেট পেশ করে খুব গাল গল্প বলে লাভ নেই। তরুণ তরুণীদের জন্য আছে আরও ভালো খবর। স্টার্টআপের জন্য থাকছে 500 কোটি টাকার তহবিল। ফ্রিল্যান্সিং ও কন্টেন্ট ক্রিয়েশনে থাকছে না
কর, স্নাতক পর্যায়ে নারীদের জন্য অবৈতনিক শিক্ষার প্রস্তাব। আনস্কিল মানুষদেরকে আমরা একটু স্কিল করার জন্য একটু সাহায্য দিতে পারি, কারণ সবার তো ইকোনমিক ব্যাকগ্রাউন্ড বা সোশ্যাল ব্যাকগ্রাউন্ডটা সেম থাকে না। তো সেক্ষেত্রে আমার মনে হয় আমরা আরও স্কিল জনবল তৈরি করতে পারবো এবং তাদেরকে কাজে লাগিয়ে এটা আমাদের ইকোনমিতে অনেক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। নারীদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার একটা প্রস্তাব এই বাজেটে আছে। আপনার দেশের রেমিটেন্স আপনি কিভাবে বাড়াবেন বা আপনার দেশকে আপনি অর্থনৈতিকভাবে কিভাবে সচ্ছল করবেন, যে যদি বাইরের দেশের সাথে আপনি নিজের দেশকে একটা কম্পেয়ার করতে পারেন, ওই জায়গায় কিন্তু আসলে ফ্রিল্যান্সিংয়ের কোনো বিকল্প আমরা এখন দেখি না। বাজেটের নানামুখী প্রস্তাবকে ইতিবাচক তুলে ধরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বলছেন তাদের নজর জীবনযাপন ব্যয় কমা, কাজের সুযোগ ও আয় বৃদ্ধির দিকে। আফরোজা লামিয়া, স্টার নিউজ, ঢাকা। ব্যাংক লুটেরাদের বিচার নিশ্চিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। পাশাপাশি পাচারের টাকা ফিরিয়ে এনে ব্যাংকের দায় পরিশোধের দাবিও জানান তারা। শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স সিউরিটিতে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এসব দাবি জানানো হয়। এ সময় তারা অভিযোগ করেন, সম্প্রতি ইসলামী ব্যাংক নিয়ে জাতীয় সংসদে অসত্য তথ্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। গভর্নর এবং মন্ত্রীর বক্তব্যের কারণেই গ্রাহকরা আমানত তুলে নিচ্ছেন বলে দাবি করে সচেতন গ্রাহক ফোরাম। অবিলম্বে ব্যাংকটিতে আস্থা ফিরিয়ে আনতে চেয়ারম্যানকে অপসারণের দাবি জানান তারা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে খালে গোসলে কিশোরী সহ একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল 3:30টার দিকে ডিএনডি খালে এই দুর্ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিস জানায়, বিকেলে স্বজনদের নিয়ে গোসলে নামেন রাশেদুজ্জামান নামে এক ব্যক্তি। এর প্রায় আধা ঘন্টা পর তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা খালে খোঁজাখুঁজি করে। পরে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল খবর পেয়ে উদ্ধার অভিযানে নামে। এরপর রাশেদুজ্জামান এবং তার শ্যালক এবং শালিকার মরদেহ উদ্ধার করে। মৃতদের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানীতে। তারা সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় ভাড়া থাকতেন। একই শহর, দুটি অভিজাত এলাকা, কিন্তু দুই এলাকার প্রাণভোমরা দুটি লেকের চিত্র যেন একেবারেই বিপরীত। একদিকে ধানমন্ডি লেক, যার সৌন্দর্য, পরিচ্ছন্নতা আর নান্দনিক পরিবেশ টানছে হাজারো নগরবাসীকে। অন্যদিকে গুলশান বাড়িধারা লেক পরিণত হয়েছে দূষিত জলাধারে। কালো পানি, দুর্গন্ধ আর মশার উপদ্রবে অতিষ্ঠ স্থানীয়রা। জীববৈচিত্র্য হারিয়ে মৃতপ্রায় প্রায় এই লেক নিয়ে বাড়ছে উদ্বেগ। সুমন মাহমুদের প্রতিবেদন দেখুন। সবুজ গাছপালায় ঘেরা শান্ত পরিবেশ, স্বচ্ছ পানির লেক পারে কেউ হাঁটছেন, কেউ ব্যস্ত শরীরচর্চায়, আবার কেউ পরিবার পরিজন নিয়ে উপভোগ করছেন বিকেলের অবসর। দক্ষিণ সিটি কর্পোরেশনের নিয়মিত রক্ষণাবেক্ষণ ও পরিচর্যায় ধানমন্ডি লেক যেন এক টুকরো শান্তির ঠিকানা। বিকেল গড়াতে এখানে বাড়তে থাকে দর্শনার্থীর ভিড়। অনেকেই সময় কাটান মাছ ধরায় কিংবা প্রকৃতির সান্নিধ্যে। ধানমন্ডির এই স্বস্তির চিত্রের ঠিক বিপরীত অবস্থা গুলশান বাড়িধারা লেকে। এখানে সৌন্দর্যের বদলে চোখে পড়ে দূষণের মতো ভয়াবহতা। লেকের পানি কুচকুচে কালো, বিভিন্ন ভবনের গৃহস্থালী বর্জ্য ও সুয়ারেজের সংযোগে প্রতিনিয়ত দূষিত হচ্ছে পানি। তীব্র দুর্গন্ধে লেক পারে দাঁড়ানোই কঠিন হয়ে পড়ে অনেক সময়। অচিরেই যত ধরনের এই যে সংযোগ আছে সেটাকে একটা টাইম বাউন্ড, একটা সময় দিয়ে আসলে মালিকদের বাধ্য করা উচিত এবং পেনালাইজেশন করা উচিত, শাস্তি দেওয়া উচিত, কিভাবে তারা পারলেন এই পুরো লেকটাকে ধ্বংস করতে। দূষণের কারণে হারিয়ে যাচ্ছে জলজ প্রাণী ও প্রাকৃতিক ভারসাম্য। সেই সঙ্গে মশার প্রজনন ক্ষেত্র হয়ে উঠেছে লেকের বিভিন্ন অংশ। ফলে দুর্ভোগে পড়ছেন আশেপাশের বাসিন্দারা। এখন যদি আপনি গুলশান লেকে পড়েন, আপনার মৃত্যু অবধারিত, কারণ পানি এত নোংরা। এই পানি নোংরা কেন হচ্ছে? তার কারণ হচ্ছে গুলশান অঞ্চলে যত পয় বর্জ্য আছে তার 90% গিয়ে পড়ছে এই লেকের মধ্যে। এককালে মানুষ লেকের পাড় দেখে বাসা কিনেছিল, কিন্তু লেকের পাড়ে এখন যারা বাসা কিনেছে তার বিক্রি করে চলে যাচ্ছে, তার কারণ তারা জানালা খুলতে পারে না, এত দুর্গন্ধ। রাজুকের অধীনে থাকা এই লেক সংস্কার ও পুনরুদ্ধারে বিভিন্ন সময়ে নেওয়া হয়েছে বড় বড় প্রকল্প, বরাদ্দ হয়েছে বিপুল অর্থ। তবে অভিযোগ রয়েছে দৃশ্যমান অগ্রগতি খুবই সামান্য। যদিও কর্তৃপক্ষের দাবি লেক দূষণমুক্ত করতে সমন্বিতভাবে কাজ চলছে। 1800 ভবনের মধ্যে 600টি ভবনে আমরা সেপ্টি ট্যাঙ্ক সোকেল পেয়েছি, বাকিগুলো আমরা অস্তিত্ব পাই নাই।
তারা কেউ কেউ ওয়াসার লাইনে কানেকশন দিয়েছে, কেউ কেউ সিটি কর্পোরেশন স্টোম ওয়াটার লাইনে কানেকশন দিয়েছে। গুলশানের মতো জায়গায় যদি সুয়ারেজের লাইনটা ডিরেক্ট করে দেওয়া হয়, স্বাভাবিকভাবে পানি সেখানে ভালো থাকার কথা না। এখন রাজুকের যেহেতু জায়গায়, রাজুক এটা সিদ্ধান্ত নিচ্ছে। রাজুক আমাদের সাথে কথা বলে আমাদেরকে রাজুককে যদি সহযোগিতা করতে হয় অবশ্যই আমরা করব। নগরবাসীর প্রত্যাশা দ্রুত কার্যকর উদ্যোগের মাধ্যমে গুলশান লেকেও ফিরবে তার হারানো সৌন্দর্য ও প্রাণ। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। দেখছেন স্টার নিউজ প্রাইম, ফিরছি একটু পরে। দেখছেন স্টার নিউজ প্রাইম। দেশের বাইরের খবর জানাবো। আগামী 24 ঘন্টার মধ্যে যুক্তরাষ্ট্র এবং ইরান প্রাথমিক চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পোস্টে তিনি লিখেছেন যে এরই মধ্যে একটি ইলেকট্রনিক স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে ইসলামাবাদ। এরপর আগামী সপ্তাহের মধ্যে শুরু হবে দ্বিপাক্ষিক আলোচনা। এর আগে শুক্রবারই ওয়াশিংটন এবং তেহরান যুদ্ধ অবসানের ইঙ্গিত দিয়েছিল। মার্কিন প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা নিশ্চিত করেছেন উভয় পক্ষই চুক্তির চূড়ান্ত খসড়ায় সম্মত হয়েছে। গেল 28 ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় মার্কিন ইসরায়েলি বাহিনী। জবাবে ইরান ও এর সমর্থক গোষ্ঠীগুলো ইসরায়েল ও মার্কিন টার্গেটে হামলা চালালে শুরু হয় যুদ্ধ। দীর্ঘ সংঘাতের পর এই শান্তি চুক্তিকে বিশ্ব রাজনীতির বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। বেশি কাছাকাছি পৌঁছেছি। আগামী 24 ঘন্টার মধ্যেই চুক্তিটি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে শান্তি চুক্তিতে ইলেকট্রনিক পদ্ধতিতে স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান এবং আগামী সপ্তাহে একটি আলোচনা হবে। আমরা যুক্তরাষ্ট্র ও ইরানকে ধন্যবাদ জানাতে চাই। দর্শক, আমরা চলে যাব কক্সবাজারের চকরিয়ায়। সেখানে জনসভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। খবরটি পড়লাম, আমি তখন এর সাথে সংশ্লিষ্ট যারা বক্তব্যবর্গ আছে তাদেরকে দেখে আমি বিষয়টা জানলাম এবং বিষয়টা জানার পরে যখন জানলাম যে কৃষক লবণ চাষি তার উৎপাদিত পণ্যের মূল্য সঠিকভাবে পায় না, তখন আমি কর্মকর্তাদেরকে নির্দেশ দিলাম যে আপনারা বসে বের করেন কিভাবে আমরা কৃষকদেরকে তাদের উৎপাদিত পণ্যের মূল্য সঠিকভাবে দিতে পারি। ইনশাআল্লাহ আগামী কিছুদিনের মধ্যে আমরা একটি দাম নির্ধারণ করব, একটি মূল্য নির্ধারণ করব, যাতে করে লবণ চাষিরা তাদের উৎপাদিত পণ্যের মূল্য পায়। প্রিয় ভাই বোনেরা, আজকে আপনাদের সামনে যেই বক্তব্যটি আমি উপস্থাপন করতে চাই, এই বক্তব্যটি আপনারা হয়তো এরই মধ্যে কিছু কিছু জেনেছেন, কিন্তু যেহেতু এই দেশের মালিক আপনারা, এই দেশের মালিক জনগণ, সেই জন্য জনগণের কতগুলো বিষয় জানার অধিকার রয়েছে। প্রিয় ভাই বোনেরা, দুদিন আগে আমরা বাজেট উপস্থাপন করেছি। নিশ্চয়ই বাজেট দেখেছেন না? পত্রপত্রিকা, রেডিও, টেলিভিশনে তো আপনারা বাজেট দেখেছেন, শুনেছেন বাজেটের কথা। এই বাজেটে আমরা গত 2 দিন ধরে দেখলাম কিছু মানুষ যারা দেশ সম্পর্কে ধারণা রাখে, দেশের মানুষকে নিয়ে চিন্তা করে, দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, তারা এই বাজেট সম্পর্কে বলেছে যে এই বাজেট মানুষের উপকার করবে। কিন্তু আমরা দেখলাম কিছু কিছু মানুষ সমালোচনা শুরু করলো এই বাজেট উপস্থাপন, সংসদের মহান জাতীয় পবিত্র সংসদে বাজেট উপস্থাপনের আগেই আমরা দেখলাম রাস্তায় মিছিল বের হয়ে গেল, মানি না, মানবো না, মানি না এই বাজেট। দেখেছেন না আপনারা? এখন প্রিয় ভাই বোনরা, এই যে বর্তমান সরকার, যেই সরকারকে আপনারা নির্বাচনে জয়যুক্ত করে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছেন, আমরা এই বাজেট উপস্থাপন করেছি। এই বাজেটে আমরা কি করেছি? এই বাজেটে আমরা সাধারণ মানুষের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, চাল, ডাল, তেল, চিনি, নুন, লবণ, এই যে জিনিসগুলো, মশলা, এইগুলোর উপরে আগে যে ট্যাক্স ছিল সেই ট্যাক্স আমরা উঠিয়ে নিয়েছি যাতে করে জিনিসপত্রের দাম না বাড়ে। আজকে সকালে যখন আমি কক্সবাজার ঢাকা থেকে প্লেনে উঠলাম, তখন আমি পত্রিকা থেকে প্লেনে পত্রিকা দেখলাম যে কি কি নিউজ আছে। পত্রিকার মধ্যে দেখলাম সবগুলো পত্রিকা কম বেশি নিউজ করেছে যে বাজেট উপস্থাপনের পরে প্রতি বছর যখন বাজেট উপস্থাপন করা হতো তার পরের দিনই বিভিন্ন রকম জিনিসপত্রের দাম বেড়ে যেত। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে গত পরশুদিন বাজেট উপস্থাপনের পরে এই প্রথমবারের মতন এখন পর্যন্ত আল্লাহর রহমতে বাজারে কোনো জিনিসপত্রের দাম বাড়েনি, বেড়েছে জিনিসের দাম।
জিনিসের দাম বাজারে বেড়েছে? বাড়েনি জিনিসের দাম। তো এখন প্রিয় ভাই বোনেরা, যেই বাজেট উপস্থাপন করলে জিনিসের দাম বাড়ে না, সেই বাজেট কি জনগণের পক্ষের বাজেট না বিপক্ষের বাজেট? কক্সবাজারের চকরিয়া জনসভায় বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি ছিলাম সেখানে। এই ছিল স্টার নিউজ প্রাইমে। অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।